ছাত্ররা, তোমরা জানো যে বিগত 5 মাস সারা বিশ্বব্যাপী যে মারণরোগ করোনা ভাইরাস কোভিড-19 তার প্রকোপে শিক্ষা ব্যবস্থা বিশেষত বিশ্ব অচল হয়ে গেছে। এই পরিস্থিতিতে আমাদের সবাইয়ের প্রচেষ্টা, শিক্ষা দপ্তরও চেষ্টা করছে পশ্চিমবঙ্গ সরকারের, যাতে তোমাদের কাছে কি করে পৌঁছানো যায়, ভাইরাস সংক্রমিত হবে না এরকম মাধ্যম হচ্ছে অনলাইন শিক্ষা ব্যবস্থা। টেলি এডুকেশন চালু হয়েছে। সুতরাং তোমাদের কাছে যতটা সম্ভব পৌঁছানো যায় সেই রাস্তাতে আমিও সেই রাস্তারই পথি। তো যারা আজকে আছো তাদেরকে বলি যে আজকে আমি তোমাদেরকে, যারা নবম শ্রেণীর ছাত্রছাত্রী আছো সারা পশ্চিমবঙ্গে আমাদের, তাদেরকে আমি ইতিহাস বিষয়ে প্রথম অধ্যায় অর্থাৎ ফরাসি বিপ্লবের কয়েকটি দিক এর কিছু অংশ তোমাদের সুবিধার জন্য তুলে ধরছি। অনেক স্কুলে প্রথম, দ্বিতীয়, তৃতীয় অধ্যায় চলাকালীন স্কুল বন্ধ হয়ে যায় এই করোনা ভাইরাসের জন্য। কিন্তু পরীক্ষা হোক বা না হোক ভবিষ্যতে, যারা নবম শ্রেণীর আছো, বিষয়টা ভালো করে জানতে হবে। তোমাদের যে পাঠ্য বই আছে ইতিহাসে, সেটা হচ্ছে ইতিহাস পরিচয় বিশ্ব তথা ইউরোপের ইতিহাস। তার প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক, এটা আমি আলোচনা করছি। ফরাসি কাদের বলছি? যারা ফ্রান্সের নাগরিক, যারা ফ্রান্সের মানুষ, যারা ফ্রান্সে বসবাস করে, তাদেরকে বলছে ফরাসি। যেমন আমরা ভারতীয়, মানে কি আমরা ভারতবর্ষে বাস করি। তো ফরাসি কাদের বলছে? যারা ফ্রান্সে বসবাস করে, যারা ফ্রান্সের নাগরিক, সিটিজেন। এইরকম একটি ইউরোপের দেশ, ফ্রান্স হচ্ছে ইউরোপ মহাদেশের অন্তর্ভুক্ত একটি দেশ। এইরকম একটি দেশ কি করে সেখানের মানুষরা, তৎকালীন শাসক বলতে রাজাই ছিল, তার বিরুদ্ধে তারা একটা ঐক্যবদ্ধ আন্দোলন করে? তার কারণটা কি? এবং যে আন্দোলনটা হলো তাতে লক্ষণীয় বিষয় যে আমরা সমাজে বাস করছি, আমরা সাপোজ এই ভারতবর্ষে বাস করছি, আমাদের বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন পেশার মানুষ আছে। আমি শিক্ষক, আমি পড়াচ্ছি। কেউ একজন ব্যবসা করছে, যে কোনো ব্যবসা, দোকান, ভুসিমাল হতে পারে, মাছ হতে পারে, শাকসবজি হতে পারে, ব্যবসায়ী, তার পেশা ব্যবসা, বিজনেস। কেউ হয়তো জিনিসপত্র তৈরি করছে, মাটির হোক, লোহার হোক, পিতলের হোক, বিভিন্ন পেশার মানুষ আছে। সুতরাং সমাজে যেমন বড় লোকও আছে যাদের প্রচুর পয়সা, আবার গরিব লোকও আছে। তার মধ্যে শ্রমিক, কৃষক। কৃষক কাদের বলছে? যারা মাঠে কাজ, চাষবাস করে। শ্রমিক কারা? যারা শ্রমদান করে। ফ্রান্সেও ঠিক এই রকম সমাজ ব্যবস্থা ছিল। এবং সেখানে যদি ভালো করে তোমরা দেখো যে সেখানে 3টে সম্প্রদায়ের মানুষ ছিল। অর্থাৎ ফ্রান্সের যে প্রশাসনিক কাঠামো,
সেই প্রশাসনিক কাঠামোতে সবার উপরে হচ্ছে রাজা। সুতরাং রাজা তিনি অলমাইটি, সর্বশক্তিমান, ঈশ্বরের উপরে, এটা প্রচার করা হচ্ছে ফ্রান্সে। এই প্রচারটা কারা করতো? যারা পুরোহিত, যাজক, আমরা যাকে যাজক বলি। ফ্রান্সে খ্রিস্ট ধর্ম ছিল, খ্রিস্ট ধর্মের যারা রক্ষক, খ্রিস্ট ধর্ম মানে তো যীশু খ্রিস্টের যারা অনুগামী, সেই যীশু খ্রিস্টের যারা অনুগামী, যারা ধর্মের রক্ষক, খ্রিস্ট ধর্মের যাজক, তারা প্রচার করত যে রাজা সর্বশক্তিমান এবং রাজা যা বলবেন সেটাই সঠিক, সুতরাং তার কাজের জন্য কোনো জবাব কেউ চাইতে পারবে না, কোনো জবাব দিয়ে তিনি করবেন না। তো রাজার সঙ্গে যাজকদের একটা ভালো সম্পর্ক ছিল, আবার রাজার সঙ্গে অভিজাতদেরও সম্পর্ক ছিল। শুধু সম্পর্ক ছিল না, যারা খেটে খাওয়া সাধারণ মানুষ। তো ফ্রান্সের এই তিনটে কাঠামো ছিল এবং সেখানে তিনটে সম্প্রদায়, প্রথম সম্প্রদায়, দ্বিতীয় সম্প্রদায়, তৃতীয় সম্প্রদায়। আমি কি বলেছি? সবার উপরে রাজা, রাজার নিচে হচ্ছে কে? প্রথম সম্প্রদায়। তারা কারা? যারা যাজক। আমি একটু আগে বলেছি যাজক কাকে বলে? পুরোহিত। আমরা যেমন বলি না পুরোহিত, ব্রাহ্মণ, যারা আমাদের ধর্মের রক্ষক। তো ফ্রান্সে যারা খ্রিস্ট ধর্মের রক্ষক ছিলেন, সেই যাজক, বিশপ, আর্চ বিশপ, এরাই ছিলেন প্রথম সম্প্রদায়। এবং আগেও বলেছি এদের সঙ্গে রাজার একটা ভালো সম্পর্ক ছিল। দ্বিতীয় সম্প্রদায় কারা? যারা অভিজাত। অভিজাত কাদের বলছে? যাদের প্রচুর টাকা পয়সা, যারা সম্রাটের পাশে ঘুরঘুর করে, যারা রাজার পাশে ঘুরঘুর করত, তাদেরকে বলছে অভিজাত। এরা ছিল দ্বিতীয় সম্প্রদায়, এদের সঙ্গেও রাজার ভালো সম্পর্ক ছিল। আর তৃতীয় সম্প্রদায়ে কারা? যারা খেটে খাওয়া শ্রমিক, কৃষক, ছোটোখাটো ব্যবসায়ী, এরা ছিল তৃতীয় সম্প্রদায়। তো ফ্রান্স দেশটা একটা বড় দেশ ইউরোপ মহাদেশে, সেখানে এই তিনটে সম্প্রদায়ের মানুষ, রাজা মাথার উপরে সবাইয়ের আছেন, তিনি রাজ্য চালাচ্ছেন। কি এমন হলো যে ফ্রান্স দেশে বিপ্লব করতে হলো? তার আগে একটা জিনিস তোমাদের বুঝতে হবে, বিপ্লব কথাটা কেন বলা হচ্ছে। ফরাসি আন্দোলন তো বলা যেত, কিন্তু ফরাসি বিপ্লব কেন বলা হচ্ছে? এইখানে একটু ছাত্র বন্ধুরা তোমাদের বোঝার একটু ব্যাপার আছে। বিপ্লবের সংজ্ঞা আলাদা, ডেফিনেশন, আন্দোলনের সংজ্ঞা বা ডেফিনেশন আলাদা। ছাত্র বন্ধুরা, তোমরা জানো যে আন্দোলন কাকে বলছে? যখন কোনো একটা বিষয় নিয়ে আন্দোলন হবে, কোনো একটা বিষয়, রাজনৈতিক বিষয় হতে পারে, সামাজিক বিষয় হতে পারে, অর্থনৈতিক বিষয় হতে পারে, ধর্মীয় বিষয়ও হতে পারে, যে কোনো একটা বিষয় নিয়ে যখন সারা দেশ জুড়ে প্রতিরোধ গড়ে উঠবে, সেটাকে আন্দোলন বলে। ছাত্র বন্ধুরা বুঝতে পেরেছ? বিপ্লব কাকে বলছে? বিপ্লব হচ্ছে পরিপূর্ণ পরিবর্তন, এটাকেই বলছে রেভলিউশন বা বিপ্লব। অর্থাৎ যখন কোনো বিপ্লব হবে দেশে, সেই দেশের সমস্ত কিছু পরিবর্তন হবে। কি কি? রাজনৈতিক পরিবর্তন হতে পারে, রাজা চেঞ্জ হতে পারে, সামাজিক পরিবর্তন হতে পারে, সমাজে আর ধনী দরিদ্র থাকবে না, অর্থনৈতিক পরিবর্তন হতে পারে, আর ধর্মীয় পরিবর্তন, অর্থাৎ সামগ্রিক পরিবর্তন, সেটাকেই বলছে বিপ্লব। সুতরাং 1789 সালে ফ্রান্সে যে বিপ্লবটা হলো, সেই বিপ্লবে আমরা দেখলাম কি না, ফ্রান্সের রাজা থাকলো না, রাজনৈতিক পরিবর্তন হলো। আবার সামাজিক যে বৈষম্য ছিল সেটাও পরিবর্তন হলো, আর অর্থনৈতিক বৈষম্য বা অর্থনৈতিক বঞ্চনা থাকছে না। আর ধর্মীয় ক্ষেত্রে যাজকের যে বাড়ন্ত, যাজকের কথাই শেষ কথা, এটা আর থাকছে না। সুতরাং ফ্রান্সে বিপ্লবের মধ্য দিয়ে মানুষ, ফ্রান্সের যারা নাগরিক, তারা স্বাধীনতা পেল বা তারা একটা
সুস্থ পরিবেশে তারা ভালোভাবে স্বাধীন নাগরিক হিসেবে কারোর শাসনে না থেকে তারা আরামে দিন কাটাতে থাকে। যদিও তোমরা জানো যে তোমাদের যে 9-এর ইতিহাস শুরু হচ্ছে ফরাসি বিপ্লব দিয়ে, শেষ হচ্ছে কিন্তু তোমরা যদি দেখো যে 7টা চ্যাপ্টার আছে, সেই আমাদের শেষ হচ্ছে বিশ্ব শান্তি সম্মেলন, ইউএনও, এইসব দিয়ে শেষ হচ্ছে। সুতরাং বিশ্বের ইতিহাস বলা হচ্ছে ফ্রান্স থেকেই শুরু, সংগ্রামের ইতিহাস ফ্রান্স থেকেই শুরু, এবং এই ফরাসি বিপ্লবের আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমরা দেখছি সমস্ত দেশগুলো তারা ধীরে ধীরে স্বাধীনতা পাচ্ছে ফরাসি বিপ্লবের আদর্শে উদ্বুদ্ধ হয়ে। এর পরের দিন আমি তোমাদের ফরাসি বিপ্লবের রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক পরিকাঠামো এবং যে দার্শনিক যারা ছিল ফ্রান্সের, তাদের অবদান পরের এপিসোডে আমি আলোচনা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাড়ির বাইরে কেউ বেরোবে না, বেশি ভিড় ভাড় বা যাবে না, যেখানে প্রচুর ভিড় হচ্ছে একদম যাবে না, বাড়িতে খাওয়া দাওয়া, পড়াশুনো করো, ভালো থেকো।